শুভ সকাল মাধ্যমিক ছাত্রছাত্রীবৃন্দ। আমি তোমাদের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের সিরিজ নিয়ে হাজির হলাম। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পরস্পর করব, তোমরা দেখতে থাকবে, তার সঙ্গে ভিডিওগুলো লাইক করবে। আর কোনো প্রশ্নে যদি কনফিউশন থাকে তাহলে কমেন্ট করবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর শেয়ার অবশ্যই করবে। তো দেখা যাক একটা প্রশ্ন, এটা বীরভূম ডিস্ট্রিক্টের, আজকে সিরিজ চলছে। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? প্রথমেই থাকে তোমাদের এমসিকিউ, যতদূর সম্ভব 6টা দেওয়া থাকে, তার মধ্যে 5টা করতে হয়। তাহলে এটা জনসংখ্যা বৃদ্ধির হার যদিও, তবু এটা একটা চক্রবৃদ্ধি সুদের মতনই অঙ্ক। তো বৃদ্ধির হার হচ্ছে 2%। বৃদ্ধির হার হচ্ছে R%, 2R%। আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদে কোনো যদি R% বৃদ্ধি হয়, তাহলে সমূল বৃদ্ধি সমান হবে, সমূল চক্রবৃদ্ধি সমান হবে P ইন্টু 1 প্লাস R/100। বছর যা হবে, 2 বছরের জন্য তো 2, 3 বছরের জন্য তো 3, n বছরের জন্য n। তাহলে R% হলে R/100, তাহলে 2R% হলে 2R% হলে কত হবে? 2R/100, 2R/100 n বছরের জন্য। তাহলে একটু কেটে যাবে, তার মানে কি সমান হলো না P ইন্টু 1 প্লাস R/50, 10। তাহলে এটা কোনটা অপশন আছে? রাইট, ঠিক আছে। পরেরটা দেখি। এগুলো আশা করি করেছো, এগুলো খুব সহজ, এগুলো সমানুপাতিক অঙ্ক। এ ইজ টু 27/64 সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে কি হয়, এটাতে গুণ হয় আর এটাতে গুণ হয়। তাহলে a স্কোয়ার সমান হবে 27/64 ইন্টু 3/4। তাহলে a স্কোয়ার সমান, এটা এইভাবে আমি লিখতে পারি, যেহেতু বর্গমূল আছে সেহেতু আমি গুণ করছি না, এটা ভেঙে করে দিচ্ছি। তাহলে a সমান হবে 4টে 3 আছে মানে 2টো 3, 4টে 4 আছে মানে 2টো 4, 9/16। কোথায় আছে? ঠিক আছে, তাহলে বুঝা গেল। আগেটা দেখি। খুব সময় কম সময়ের মধ্যে যতটা পারবো টেস্ট পেপার মানে কভার করার চেষ্টা করছি। এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি আর এডি ও বিসির বাহুর উপর পি ও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পি কিউ সমান্তরাল ডিসি। যদি পিডি সমান 18, বিকিউ সমান 35, কিউসি সমান 15 হয়, তাহলে এডি এর দৈর্ঘ্য কত হবে? অঙ্কগুলো হরমর করে পড়লে হবে না, আস্তে আস্তে পড়তে হবে, ছবি আঁকতে আঁকতে যেতে হবে। তাহলে প্রথমেই দেখো, একটা আমরা ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম আঁকলাম। ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি, তাহলে এটাকে আমি বলতে পারি এবি আর এটাকে বলতে পারি
ডিসি, এবি সমান্তরাল ডিসি। এডি আর বিসির উপর পি কিউ দুটো বিন্দু, তাহলে এডির উপরে একটা বিন্দু পি আর বিসির উপরে একটা বিন্দু কিউ। এবি ডিসির উপর পি কিউ একটা বিন্দু। এটাকে এটা পি, এটা কিউ। পি কিউ সমান্তরাল ডিসি আছে, এইটার সঙ্গে এটা কিন্তু সমান্তরাল। এইবার পিডি সমান বলেছে, এবার পিডি সমান বলেছে 18, এটা হচ্ছে 18, আর বিকিউ সমান 35, বিকিউ সমান বলেছে 35, কিউসি সমান বলেছে 15। আমাকে বের করতে বলেছে কি এডি, এডি বের করতে বলেছে। পিডি তো দেওয়া আছে, তাহলে এপি যদি বেড়ে যায় তাহলে এডি বেরিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে যদি নন প্যারাবোল, মানে এইটা, এই দুটো হচ্ছে প্যারাবোল, তিনটে হচ্ছে প্যারাবোল সরলরেখা, এই দুটো হচ্ছে নন প্যারাবোল। তো নন প্যারাবোল সরলরেখা যদি সমান দুভাগের যে কোনো ভাগে বিভক্ত হোক কেন, এপি বাই পিডি মানে সমানুপাত হবে, সমান হবে বিকিউ বাই কিউসি। তাহলে এপি বাই পিডি, পিডি মানে হচ্ছে 18 আর বিকিউ মানে হচ্ছে 35 বাই কিউসি, কিউসি মানে হচ্ছে 15। তাহলে আমি এপি বের করব। তাহলে এপি সমান হচ্ছে 18 গুণিত 35 বাই 15। তো এটা কাটতে গেলে 3 5 এ 15, এটা 5 7 এ 35, 3 6 18। তাহলে এপি সমান হলো 42। তাহলে এপি যদি 42 হয় তাহলে এডি সমান কত? এডি সমান হচ্ছে এপি প্লাস পিডি, মানে হচ্ছে এপি প্লাস পিডি মানে হচ্ছে 42 প্লাস 18 60। ঠিক আছে, 60। এটা পরেরটা দেখি। এটা ত্রিকোণমিতির অঙ্ক। 2x সমান হচ্ছে sec a আর 2/x সমান হচ্ছে tan a। তাহলে আমাকে বের করতে হবে 2 × x² - 1/x²। তাহলে এখানে x সমান কত হবে? x সমান হবে sec a/2। এখানে 1/x সমান কত হবে? tan a/2। এত দূর অব্দি ঠিক আছে। আমি এবার অঙ্কটা লিখি। 2 × x² - 1/x²। তাহলে 2, x এর মান হচ্ছে sec a/2 স্কোয়ার আছে, মাইনাস 1/x এর মান হচ্ছে tan a/2 তার স্কোয়ার আছে। তাহলে আমি ব্র্যাকেটটা তুলতে হবে আমাকে, sec স্কোয়ার a/4 মাইনাস tan স্কোয়ার a/4। এখানে 4 হবে লসাগু, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a,
আচ্ছা, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান কত হয় জানা আছে? 1। সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান হবে 1। তাহলে 2 ইন্টু 1/4, 2 ইন্টু 1/4 হ্যাঁ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে না? একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য d। তাহলে এস আর ডি এর মধ্যে সম্পর্ক কি? তাহলে ঘনকের বাহু যদি এ হয়, বাহু যদি এ হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয় বাহু 6 বাহু স্কোয়ার। তার মানে এস সমান হচ্ছে 6 a স্কোয়ার। আর কর্ণের দৈর্ঘ্য হয় বাহু √3, a√3। তাহলে এখন আমাকে এস আর ডি এর মধ্যে সম্পর্ক বাহির করতে হবে। তার মানে ডি সমান হচ্ছে a√3। এটাকে যদি আমি উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে কি পাবো? উভয় পক্ষে যদি স্কোয়ার করি তাহলে ডি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 3, মানে 3a স্কোয়ার। এখান থেকে আমি এ স্কোয়ারের মানটা পেয়ে যাব। এ স্কোয়ার সমান হবে s/6। তাহলে এ স্কোয়ারের মান হচ্ছে s/6 ইন্টু 3। তাহলে এটা কেটে হবে 2। তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে s/2। ডি স্কোয়ার ইকুয়াল টু s/2। এটা অ্যান্সার। আগে এটা দেখি। এগুলো এটা তো আচ্ছা, এটা তো রাশিমালার অঙ্ক। বলছে এই রাশিটার সংখ্যাগুরু মান কত? কোনটা হবে সংখ্যাগুরু মান? সংখ্যাগুরু মান হতে গেলে দেখো, এক কয়বার আছে? একবার। 2 আছে কয়বার? 1 2 3। 8 আছে কয়বার? 1 2 3 4 5। তাহলে 8-এর শ্রেণী বেশি। তাহলে সংখ্যাগুরু মান কত হবে? 8 হবে। সংখ্যাগুরু মান হবে 8। পরে আসুন, তিনটি ক্রমিক ধনাত্মক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 64। তাদের মধ্য সমানুপাতি কত হবে? তাহলে মধ্য সমানুপাতি হতে গেলে কি হয়? পরস্পর গুণিতক একটি সংখ্যায়, যেমন 2 4 6, এগুলো হচ্ছে এইভাবে হয় গুণিতক সংখ্যা। তাহলে গুণিতক সংখ্যা পরস্পর, তা তিনটের গুণফল বলছে 64। তাহলে এই ক্ষেত্রে আমরা মিডিল সংখ্যাটাকে এক্স ধরবো। তাহলে অবশ্যই তার আগের সংখ্যাটা কম হবে, মানে ভাগ হবে। যেমন 2 4 6, তাহলে এইটা 4, তার মানে এর তার আগেটা কত হচ্ছে? তার আগেরটাতে যা গুণ করবো আর কি, মানে 2 গুণ করেছি, তার মানে 2 ভাগ। তাহলে এখানে আমি কিছু জানি না, তাহলে কে গুণ করবো? তার পরের সংখ্যাটা হবে
কে এক্স, আর আগের সংখ্যাটা হবে এক্স বাই কে, এক্স বাই। তাহলে তিনটা সংখ্যা, একটা সংখ্যা যদি এক্স হয়, মিডিলের সংখ্যা যদি এক্স হয়, তাহলে একটা সংখ্যা হবে এক্স বাই কে, আর পরের সংখ্যাটা হবে কে বাই এক্স। উদাহরণ দিয়ে বুঝাই, এক্স যদি আমি 2 বার করি, এক্স যদি 2 হয়, তাহলে এর গুণফল কত হয়? এক্স যদি 2 হয়, তো তাহলে তিনটে সংখ্যার গুণফল এক্স বাই কে ইন্টু এক্স ইন্টু কে এক্স, কেটে কেটে যাবে। তার মানে এক্স এর মান হচ্ছে, এক্স সংখ্যাটা হচ্ছে 2, তাহলে 2 যদি হয়, তাহলে একটা সংখ্যা হবে 2, আর একটা হবে 4, একটা হবে 6। এইভাবে আমরা ক্রমিক সমানুপাতি যখন বের করব তখন আমরা ধরবো। তাহলে তিনটা সংখ্যার গুণফল বলেছে, তাহলে আমি তিনটা সংখ্যা পেলাম। তাহলে একটা সংখ্যা হচ্ছে এক্স বাই কে, একটা এক্স, একটা হচ্ছে কে এক্স। তাহলে তিনটা সংখ্যার গুণ করব, তাহলে এক্স বাই কে ইন্টু এক্স ইন্টু কে এক্স সমান ওরা বলেছে 64। তাহলে এখানে গুণফল কে কে কেটে যাবে, তাহলে এক্স কিউব সমান 64। তাহলে এক্স সমান হবে 64-র ঘনমূল। ঘনমূল মানে কি? ঘনমূল মানে তিনটেতে একটা, তিনটে চারে একটা, 64 তিনটে চারের গুণফল। তাহলে এক্স সমান 4। তাহলে আমি তাদের মধ্য সমানুপাতি কত হলো, মানে মধ্য সমানুপাতি মানে মধ্যের সংখ্যাটা কত? তাহলে এক্স সমান 4, আমার মধ্যের সংখ্যাটা আছে 4, তাহলে এখানে মধ্য সমানুপাতি হবে 4। আগেটা দেখি, দুটো ত্রিভুজ দেওয়া আছে, পরিসীমাও দেওয়া আছে, ত্রিভুজ দুটোর ধর্মও বলা আছে, যে এবিসি সর্বসম ডিইএফ, বিসি আর ইএফ হচ্ছে অনুরূপ বাহু। তাহলে এবিসি সমান 9 সেমি, তাহলে ইএফ কত হবে? বিসি সমান 9 সেমি, ইএফ কত হবে? তাহলে ত্রিভুজটা, দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে তাদের মানে বাহু বলো পরিসীমা বলো সমানুপাতি হবে, সমানুপাতি হবে। তার মানে এ ত্রিভুজ এবিসি এর পরিসীমা, ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা সমান হবে, অনুরূপ বাহু বলেছে বিই বাই না বিসি বাই, অনুরূপ বাহু বলেছে বিসি বাই ইএফ। তাহলে এবিসি এর পরিসীমা 30 বাই ডিইএফ এর পরিসীমা 18, তাহলে বিসি বাই ই এফ। আমি ইএফ বের করবো, তাহলে ইএফ সমান বিসির মান দেওয়া আছে আবার 9, বিসির মান দেওয়া আছে 9। তাহলে ইএফ সমান কত হবে? এই কোণে গুণ 18 গুণিত 9 বাই 30। তাহলে এটাকে আমি কাটাকাটি করি, 3 10 30, 9 মানে 27 বাই 5। ভাগ করলে যেটা হবে 5.4 হবে, যত সম্ভব। আশা করি বুঝতে পারছো। আর বুঝতে না পারলে একবার কমেন্ট করবে, তাহলে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব।
আর আগেটা দেখি, এইটা ত্রিকোণমিতির অঙ্ক, খুব সহজ। 4 বাই sec theta plus 1/1 plus cot theta plus 3 sin square theta এর মান কত হয়? আচ্ছা দেখো, তাহলে 4 বাই sec square theta, তাহলে এটা 4 into 1 by sec square theta, তাহলে 1 by sec square theta সমান কত? 1 by sec মানে হচ্ছে cos, তাহলে 4 cos square theta plus 1 by 1 plus cot square theta, 1 plus cot square theta সমান হয় cosec square theta, cosec square theta plus 3 sin square theta, তাহলে এটা 4 cos square theta plus 1 by cosec square theta মানে হচ্ছে sin square theta plus 3 sin square theta, তাহলে 4 cos square theta plus 3 sin square theta 1 sin square theta 4 sin square theta, তাহলে 4 কমন এলো, cos square theta plus sin square theta, cos square theta plus sin square theta সমান কত হয়? 1, তাহলে অ্যান্সার হলো 4। আগেটা দেখি, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা হচ্ছে 4 সেমি, তাহলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা যে লম্বা দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্যটা কত? তাহলে দেখো এখানে আমি একটা চোঙ আঁকলাম, তাহলে চোঙের ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, আর উচ্চতা এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা এইচ। তাহলে সবচেয়ে বড় যে দণ্ডটা রাখা যাবে সেটা কোথা থেকে কোথায় হতে পারে? সেটা অবশ্যই এখান থেকে এইখান অব্দি হবে, এই দণ্ডটা হবে, তাই নয়? তাহলে এইটা হচ্ছে পুরো ব্যাস, আর এইটা হচ্ছে হাইটটা কত আছে? হাইট আছে 4, হাইট আছে 4, আর ব্যাসার্ধ আছে, ব্যাস হচ্ছে 3, আর সমান 3, তাহলে আর সমান 3 যদি হয় তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল এ বি সি। তাহলে এখানে দেখো এ বি সি ত্রিভুজ একটা আমি তৈরি করলাম, এখানে হলো এ বি সি, যার এখানে বিসি বাহু ব্যাসার্ধ এখান থেকে এইখানটা যদি 3 হয় তাহলে এইটা কত হবে? এটা 3 গুণিত 2 ডবল হবে, মানে 6 হবে, তাহলে বিসি সমান হলো 6, এসি সমান বের করতে হবে, এটা সমান হচ্ছে না বিসি ব্যাস 3 নাকি ব্যাস 3, সেই তো বলছি, ব্যাস হচ্ছে 3, পুরোটা 3, তাহলে 3ই থাকবে, ব্যাসটাই হচ্ছে আমার একটা বাহু, তাহলে এটাই 3, তাহলে এসি বের করব, তাহলে এসি স্কোয়ার সমান হবে এই ক্ষেত্রে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এ বি সমান 4 স্কোয়ার প্লাস বি সি সমান 3 স্কোয়ার, 16 প্লাস 9 সমান হবে 25, তাহলে এসি সমান হবে √25, মানে 5।
5 সেমি লম্বা আমি বস্তু সেই চোঙের মধ্যে রাখতে পারবো। আগেটা দেখি। এটা ক্রমবিচ্যুত পদ্ধতিতে সব বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময়কাল, সকল শ্রেণী দৈর্ঘ্য এটা সমান হয়। শ্রেণী দৈর্ঘ্য সমান হবে। আগেটা দেখ। এটা সত্য মিথ্যা? সত্য মিথ্যা বলতে হবে যে 8% হার চক্রবৃদ্ধির সুদে 100 টাকার n বছরের সুদ, ওটা হবে কি? তাহলে দেখে নিই কোনটা হচ্ছে। 8% হার চক্রবৃদ্ধি সরল সুদে, তার মানে সমল বৃদ্ধি করতে হবে। সমল বৃদ্ধি I সমান হবে P ইন্টু 1 প্লাস R/100 n বছর। তাহলে P এখানে কত আছে? x টাকা। 1 প্লাস R, আর এর মান কত? 8%। তাহলে 8/100 ইন্টু টু দি পাওয়ার n। তাহলে এটা দেখি ক্যালকুলেশন করে। তাহলে x 1 প্লাস 8 টু দি পাওয়ার n তো হবে না এখানে। এখানে 1 প্লাস 8 এইরকম n হবে। 1 নয়, 100। এটা 100 হবে লসাগু করলে। 100 প্লাস 8, তাহলে অবশ্যই ভুল আছে, এটা মিথ্যা। এটা মিথ্যা। পরেরটা দেখি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়। হ্যাঁ, অবশ্যই বাহুত্রয় হবে। একটা সমকোণী, একটা শঙ্কু কেমন হয়? শঙ্কু এমনি হাতে করে দেখাচ্ছি। এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। আর এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই কোণটা হবে সমকোণ, তার মানে এটা সত্য। আগে দেখ। x ভেরিজাস y ভেরিজাস z, xy ভেরিজাস z, এটা কি হবে? দেখা যাক। x ভেরিজাস z আবার y ভেরিজাস z, তাহলে x ইকুয়াল টু kz, y ইকুয়াল টু kz। তাহলে xy যদি করি আমি, তাহলে xy মানে হচ্ছে এটা k1, এটা k2, k1z আর k2z। তার মানে xy ইকুয়াল টু k1 k2 z স্কোয়ার। তাহলে xy ভ্যারি করবে কি? z স্কোয়ারের সঙ্গে ভ্যারি করবে, আছে z এর সঙ্গে ভ্যারি, তার মানে এটা মিথ্যা। আগেটা দেখো। দশ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি। এটা কি সম্ভব? দেখা যাক এটা কি সম্ভব। দেখা যাক সম্ভব হয় কি। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, তার মানে
এটা হচ্ছে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা, যে কোনো একটা জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করবে, তার দৈর্ঘ্য হবে 5 সেমি। হতে পারে? সবচেয়ে বড় জ্যা যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে ব্যাস। সবচেয়ে বড় জ্যা যেটা কেন্দ্র দিয়ে যাবে, আর কেন্দ্রে যদি কোণ উৎপন্ন করে তাহলে অবশ্যই কেন্দ্রে আসতে হবে। তাহলে সবচেয়ে বড় জ্যা যেটা, এইটা এইটা একমাত্র কেন্দ্র দিয়ে যাবে। তার চেয়ে কোনো ছোট জ্যা কেন্দ্র দিয়ে যেতে পারবে না, তার মানে এটা রং, এটা মিথ্যা। এটা দেখা যাক। থিটার মান না, আলফার মান হচ্ছে 90 আর 0-র মধ্যে। তাহলে সেক সেক আলফা প্লাস সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার সর্বনিম্ন মান 2 হবে। সর্বনিম্ন মান 2 হবে। সর্বনিম্ন সেক স্কোয়ার আলফা, সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আমি কোনো একটা মান নিয়ে দেখি, কোনো একটা, যে কোনো একটা 30 ডিগ্রি নিয়েই দেখি। যদি আলফা সমান 30 হয় তাহলে সেক 30 প্লাস কস 30। আচ্ছা, কস 30 সমান কত? √3/2। তাহলে √3/2, তার মানে এটা হবে 2/√3, এটা 2/√3, আর এটা হচ্ছে √3/2। তাহলে 4/3 প্লাস 3/4, তাহলে কত হচ্ছে 12, 16 প্লাস 9 মানে 25/12, 25/12, 2 এর চেয়ে বড়। 60 ডিগ্রিতে দেখি, সেক স্কোয়ার 60 ডিগ্রি। সবচেয়ে বড় মান 60 ডিগ্রিতে দেখি, কস স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে সেক স্কোয়ার 60 ডিগ্রি সমান কত? মানে কস 60 সমান কত? হাফ। তাহলে কস 60 হাফ, সেক 60 হবে 2, তাহলে 2 4 না 4 প্লাস 1/4, 17/4, যেটাও 2 এর বড়। তাহলে কি দেখা গেল? 30-তে 60-তে 45-এ দেব, 45-এ দেখি, সেক স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি, কস স্কোয়ার 45 ডিগ্রি সমান কত? 1/√2, আর এটা হচ্ছে √2, তাহলে এটা হচ্ছে 2 প্লাস 1/2, তার যেটা হচ্ছে 5/2, 2 এর বড়। তার মানে এক্স এর মান, এইটার মান সর্বনিম্ন মানটাই হবে 2, বাদ বাকি সবই 2 এর চেয়ে বড়ই হবে। আগেটা দেখি, এটা সত্য মিথ্যা? সংখ্যাগুরু মান কি 4? সংখ্যাগুরু মান কি 4 হবে? দেখো, শিক্ষার্থীর সংখ্যা 3 এসছে একবার, 6 এসছে 2 বার, তার 4 এসছে 3 বার, 7 এসছে 4 বার, 5 এসছে 5 বার। তাহলে সংখ্যাগুরু মান 4 কি করে হবে? 5 এসছে 5 বার, তাহলে সংখ্যাগুরু মান 5 হওয়া উচিত ছিল। ঠিক আছে, আগেটা দেখি।
কোনো এক ব্যবসায় এবিসি এর মূলধন হচ্ছে ওইটা, তাহলে বছরের শেষে জেড টাকা ক্ষতি, তাহলে সি এর ক্ষতির পরিমাণ কত? আমরা অনুপাতকে যখন কোনো লাভ ভাগ করি, ধরো ধরো 2:3:4 এরকম একটা কি ছিল মূলধনের অনুপাত, আর মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে ওই ভাবেই লভ্যাংশ পাবে আর কি। তাহলে আমরা প্রথমে অনুপাতকে যোগ করি, যোগ করার পরে প্রত্যেকের অংশ উপরে লিখি, বাকি যোগফলটাকে নিচে লিখি। তার মানে এই এ বি সি যদি হয়, তাহলে এ বি সি এর লভ্যাংশ কত হবে? 2 বাই এই যোগফল, মানে 7, 9। বি এর কত হবে? 3/9। সি এর কত হবে? 4/9। তাহলে এই ক্ষেত্রেও আমি ওইটাই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে অনুপাত, যেহেতু অনুপাত আছে, 1/x (1/y) 1/z। তাহলে এই 1/x 1/y 1/z এটাকে আমাকে আগে পূর্ণ সংখ্যা করতে হবে। কিভাবে আমরা পূর্ণ সংখ্যা করি? 1-এর 2, 1-এর 3, 1-এর 4 যদি থাকে, তাহলে আমরা কিভাবে করি? এই 3টে লসাগু করি। লসাগু কত হবে? 3-4 12। এই 12 আমরা উভয় পক্ষেই গুণ দিয়ে দেই। 1-এর 3 গুণিত 12, 1-এর 4 গুণিত 12 দিয়ে কাটাকাটি করি। এটা 6 হলো, এটা 4 হলো, এটা 3 হলো। তাহলে অনুপাত এর হলো 6, 4 আর 3। সেম আমি ওইভাবেই করব। এই 3টে লসাগু কত হবে? এই 3টে লসাগু হবে এক্স ওয়াই জেড। লসাগু হবে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড আমি গুণ করব প্রত্যেককে। তাহলে 1/x ইন্টু এক্স ওয়াই জেড, 1/y ইন্টু এক্স ওয়াই জেড, আর 1/z ইন্টু এক্স ওয়াই জেড। এই পদ্ধতিতে আমি এগোচ্ছি। তাহলে এখানে এক্সটা কাটবে, এখানে ওয়াইটা কাটবে, এখানে জেডটা কাটবে। তাহলে আমার কি থাকে এখানে? এটা থাকছে ওয়াই জেড, আর এটা থাকছে এক্স জেড, আর এটা থাকছে এক্স ওয়াই। ভগ্নাংশের অনুপাতকে আমি পূর্ণ অনুপাত করলাম। সি কত হবে? এখন অনুপাত আমাকে অংশ বের করতে গেলে যোগ করতেই হয়। বলেছি যে অংশ পেতে গেলে এবার এর যোগ করতে হতো। এর মোট অনুপাত, মানে এটাকে বলা হয় মোট অনুপাত। মোট অনুপাত করতেই হবে। আর মোট অনুপাত তাহলে এখানে কত হবে? মোট অনুপাত এর হবে ওয়াই জেড প্লাস এক্স ওয়াই, এক্স জেড প্লাস এক্স ওয়াই। তাহলে এইটা হচ্ছে ওর অনুপাত, মোট অনুপাত। তাহলে প্রত্যেকের অংশ কত হবে? এর অংশ হবে এইটা বাই ওটা, আর বি এর অংশ হবে এইটা বাই এটা, সি এর অংশ হবে ওইটা বাই ওইটা। তাহলে আমাকে সি কেবল বের করতে বলেছে, তাহলে আমি আর কারোর জন্য থাকবো না। তাহলে সি এর ক্ষতি কত হবে? অনুপাত বাই মোট অনুপাত। তাহলে এক্স ওয়াই বাই ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইন্টু যে ক্ষতি বা লাভ যেটা হয়, তাহলে জেড, তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড বাই ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই। এটা হবে সি এর ক্ষতি। বুঝা গেল? ঠিক আছে, আগে দেখি। বার্ষিক সুদের হার 4% থেকে, এটা ডেটা ভুল আছে এই জায়গাটা,
এই ডেটাটা ভুল আছে, এটা 3% হবে। তাহলে বার্ষিক 4% থেকে যদি 3% সুদের হার মানে কমে যায়, 3% মানে কমে 3% হয় আর কি। 4 থেকে কমে 3 হয়, দিয়ে অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা। তাহলে অমল বাবুর মূলধন কত? দেখো, 4 থেকে কমে 3 হয়েছে মানে 1%, মানে 1% কমে গেছে, মানে 1% সমান 60 টাকা। 1% সমান হচ্ছে 60 টাকা, তাহলে 100% সমান কত? 100% 60 গুণিত 100, তাহলে 6,000 টাকা ছিল ওর মূলধন। আগে দেখি, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ হচ্ছে 2, অপর বীজটির মান কত? এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস bx প্লাস 6 ইকুয়াল টু 0, একটি বীজ হচ্ছে 2। সর্বদাই মনে রাখবে এইরকম বীজের ক্ষেত্রে এই যে মানে সমীকরণের ক্ষেত্রে যদি এই রকম সমীকরণ দেখা যায়, সেই ক্ষেত্রে এই যে স্কয়ার গুণ মানে সেটা হবে দুটো বীজের গুণফল। তাহলে একটা বীজ 2 বলেছে, তাহলে আর একটা বীজ কত হলে এটা 6 হবে? অবশ্যই 3 অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 3। একটা বীজ 2 বলেছে, তাহলে এইটাই হবে, এটা হবে 6। মানে সবসময় মনে রাখবে এই ধরনের সমীকরণের শেষকার এই ধ্রুবক সংখ্যাটা দুটো বীজের গুণফল হয়, আর এই জায়গাটা হয় দুটো বীজের যোগফল। তাহলে একটা বীজ 2 হলে আর একটা বীজ হবে 3। আগেটা দেখি, থ্রি 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y ইকুয়াল টু হাফ। আমাকে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মান বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে আমি এটা গুণ করব। এটা আরো যোগ ভাগ প্রক্রিয়ায় করা যায়, কিন্তু আমি সরাসরি গুণেই করব। দেখো 6x মাইনাস 10y ইকুয়াল টু 3x প্লাস 5y। তাহলে 6x মাইনাস 3y ইকুয়াল টু 5y প্লাস 10y। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে 3x ইকুয়াল টু 15y। তার মানে x ইকুয়াল টু 15y বাই 3 5। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 5y। এখন আমি অঙ্কটা লিখব। 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। x এর মান আছে 5y, তাহলে 3 ইন্টু 5y হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস 5 ইন্টু না 5y স্কোয়ারই আছে এখানে, মাইনাস 5y স্কোয়ারই আছে বাই 3 ইন্টু x এর মান হচ্ছে 5y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। তাহলে এখানে 3 ইন্টু 25y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3 ইন্টু 25y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। তাহলে 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার মানে হচ্ছে 70y স্কোয়ার বাই 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মানে হচ্ছে
80y²। তাহলে y² কেটে যাবে, 0 0 কেটে যাবে, সমান হবে 7/8। ঠিক আছে, আগেটা দেখি। তো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে এবি সমান এসি। তাহলে একটা ত্রিভুজ আমি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে এবি, আর একটা বাহু হচ্ছে এসি, এসি এইটা হচ্ছে বিসি। তাহলে এবি বাহুকে ব্যাস করে বলেছে, তাহলে এইখান থেকে আমার বৃত্তটা হবে। তাহলে এইখান থেকে বৃত্তটা যদি তৈরি হয়, তাহলে কেমন বৃত্ত হবে? এইখান দিয়ে যাবে, এইখান দিয়ে এইভাবে ঘুরে এইভাবে। তাহলে এইটা হচ্ছে 4। তাহলে এইটা যদি 4 হয়, তাহলে যেহেতু এই বাহু দুটো সমান, তাহলে এই বাহুটাকে যে বৃত্তটা যাবে, এই বাহুটাকে সমান 2 ভাগে বিভক্ত করবে, মানে এইটা হবে 4। তাহলে এটা যদি ডি বিন্দু হয়, ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে সিডি সমান হবে 4। ঠিক আছে, আগে দেখি। এইটা একটা ত্রিভুজের এবি সমান -1, এসি সমান 2√2a, আর বিসি সমান 2a+1 হলে ত্রিভুজটা এই কোণটা কত? বিএসি কোণ। তা ত্রিভুজের বাহু দেওয়া থাকলে বাহু স্কোয়ার করে বাহুর চরিত্র বোঝা যাবে। যেমন এবি আছে, তার প্রত্যেকটা বাহুর স্কোয়ার আমাকে আগে বের করতে হবে। এবি সমান বলেছে 2a-1, তাহলে ab² সমান 2a-1 হোল স্কোয়ার। তাহলে এটা হবে 4a² -4a+1। বিসি সমান দেওয়া আছে 2a+1, তার মানে BC² সমান কত হবে? 2a+1 স্কোয়ার, তার মানে 4a² +4a+1। আর বিসি সমান দেওয়া আছে, না বিসি নয়, এসি সমান দেওয়া আছে 2√2a। তাহলে AC² সমান 2√2a হোল স্কোয়ার, 4 আর একটা 2 এ, মানে হচ্ছে 8a। তাহলে এই হচ্ছে আমার 3টে বাহু। তাহলে দেখো, ত্রিভুজের ফর্মুলা এরকম হয়, AB² + BC² সমান AC²। তাহলে এই ধরনের যদি হয়, তাহলে এসি কে আমরা বলি সমকোণী মানে এসিটাকে আমরা বলি অতিভুজ, আর একটা লম্ব একটা ভূমি। এই ধরনের জিনিস কাজ করছে কি দেখি আমি। এইটার সঙ্গে যদি এটা বিয়োগ করা যায়, BC² মাইনাস AB², BC² মাইনাস AB² সমান আমি করি। তাহলে BC² হচ্ছে 4a² +4a+1 মাইনাস AB² 4a² -4a+1। তাহলে ব্র্যাকেটটা আমি তুলে দেখি, x² +4a+1 -4a² +4a-1। দেখো কি পাওয়া যায়, 4a², 1 আর 1, তাহলে ইকুয়াল টু কি হলো?
4 আর 4 8 তাহলে 8 মানে হলো কত এস স্কোয়ার। তাহলে আমি কি পেলাম, বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার সমান এস স্কোয়ার। তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার। বি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তার মানে বিসিটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে ত্রিভুজটা যদি এরকম হয়, বিসিটা আমার অতিভুজ, বিসি অতিভুজ, তাহলে এটা এ। তাহলে কোন কোন চেয়েছে, বি এ সি কোণ, তাহলে এটা কত 90 ডিগ্রি। তাহলে কোথায় ছিলাম আমরা, বিসি স্কোয়ার সমান এটা। তাহলে বিসি স্কোয়ার সমান যদি এইটা হয়, তার মানে আমি কি বুঝছি যে বিসিটা হচ্ছে অতিভুজ। তাহলে বিসিটা অতিভুজ, তাহলে অতিভুজের সামনেটা হবে 90 ডিগ্রি। তার মানে বিএসি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আগেটা দেখি। কি হয়েছে, ও কেন্দ্রবৃত্তের উপর এবিসি তিনটি বিন্দু অনুভাবে অবস্থিত, এ ও সিবি একটি সামান্তরিক। একটা বৃত্ত, আগে ছবিটা আঁকার চেষ্টা করি। এ বি ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে এখানে কেন্দ্রটা হচ্ছে এ না ও। তাহলে এ বি সি তিনটি বিন্দু, তাহলে এখানে এ আমি নিলাম। এ ও সিবি একটি সামান্তরিক, তাহলে এ এ ও সিবি এ ও এ ও সিবি হচ্ছে সামান্তরিক। এ ও সি কোণের মান কত, এটা এ ও এ ও সিবি, এ ও সি কোণের মান কত, এই কোণটার মান কত, দেখো এইটা কি, এইটা ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ। তার মানে আবার এটা সামান্তরিক, এটার সঙ্গে এইটাও সমান। তার মানে কি বোঝা যাচ্ছে, এই ত্রিভুজটা এই 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 ত্রিভুজটা তিনটে বাহু সমান, ঠিক? তিনটে বাহু যদি সমান হয়, দেখো আরেকবার দেখো, এইটা হচ্ছে সামান্তরিক, ওরা দিয়েছিল এ ও সি বি সামান্তরিক, আঁকলাম সামান্তরিক। আমি কেবল একটা কাজ করলাম, বি ওটাকে যোগ করলাম, আমি দুটো ত্রিভুজ তৈরি করলাম। তাহলে এই তিনটেই হচ্ছে আমার ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা, তাহলে এইটার সঙ্গে এইটা সমান, আর এইটার সঙ্গে এইটা সমান, আবার এইটার সঙ্গে এইটা সমান। তার মানে এর সঙ্গে এ সমান, এ সমান। তার মানে এইটা হচ্ছে এ বিওসি কোণটা হচ্ছে একটা সমবাহু কোণ ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ মানে এটা হচ্ছে কত, প্রত্যেকটা কোণ কত হবে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই সব কোণ 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে অনুরূপ ভাবে এটাও তাহলে 60 ডিগ্রি, তাহলে এটাও 60 হবে, এটাও 60 হবে। তাহলে কোণ এ ও সি সমান কত হবে 120 ডিগ্রি। ঠিক আছে, এটা দেখি। এটা আর একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলাকার,
আর ওপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য শঙ্কুর অনুপাত কত? একটা অংশ আছে শঙ্কু, একটা অংশ আছে শঙ্কু, আর একটা অংশ আছে কি, আর একটা অংশ আছে কি অর্ধগোলক। নিচের অংশ অর্ধগোলক আর উপরের অংশ শঙ্কু। অর্ধগোলক কোথায়? বাস। তাহলে ছবিটা তো এরকম হবে, উপরের অংশ শঙ্কু, নিচের অংশ হচ্ছে অর্ধগোলক। তাহলে এর ব্যাসার্ধটা তো দুজনেরই সমান। ব্যাসার্ধ ব্যাসার্ধ আর, তাহলে উপরের অংশ যেহেতু শঙ্কু, তাহলে উপরের অংশের ক্ষেত্রফল কত? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হবে পাই আর এল। আর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল জানা আছে, 2πr²। 2πr²। ব্যাসার্ধের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতা বাহির করতে হবে। এই দুটো ওরা সমান বলেছে, তাহলে πr² সমান হচ্ছে 2πr²। πr² সমান 2πr²। পাই পাই কেটে গেল, একটা আর কেটে গেল, এখানে একটা আর থাকলো, তাহলে কত হলো? এল সমান 2r। তাহলে এল সমান হচ্ছে 2r। ব্যাসার্ধের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতা বাইর করতে হবে। তাহলে শঙ্কুর উচ্চতা তো এইচ। তাহলে আমি যদি এটাকে হোল স্কোয়ার করি, L² সমান 4r²। তাহলে L² সমান হয় H² প্লাস R² ইকুয়াল টু 4r²। তাহলে H² সমান 4r² মাইনাস r²। তো সমীকরণটা দেখো, সমীকরণটা কি দাঁড়িয়েছে, যে H² সমান 4r² মাইনাস r² সমান 3r²। তাহলে H² সমান 3r²। ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে r² সমান হচ্ছে H²/3। তাহলে উভয় পক্ষে যদি আমি রুট করি তাহলে r সমান, না সরি, তাহলে r²/h² সমান হচ্ছে 1/3। তাহলে r/h সমান হচ্ছে 1/√3। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতার অনুপাত হচ্ছে r/h সমান 1/√3। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর শঙ্কুর অনুপাত কত হলো? উচ্চতার অনুপাত 1/√3। ঠিক আছে, তাহলে কোনো যদি কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমি আবার বোঝাবার চেষ্টা করব। আজ এই অবধি।
আর বলছি যে যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, শেয়ার অবশ্যই দাও, আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, তাহলে তোমাদের ভিডিও আপডেট পেতে সুবিধা হবে।